স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হচ্ছে। ঢাকা বেজিং সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা হয় তাদের। এরপর চীনা ব্যবসায়ী নেতাদের একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বৃহস্পতিবার রাতে চীনের হাইনান প্রদেশ থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধান উপদেষ্টা। বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ঈদে আজও রাজধানী ছাড়ছে মানুষ, ভিড় বেড়েছে ট্রেনে। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। দুজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। আরিফ, আজ সকাল থেকে কি অবস্থা দেখছেন? সার্বিক পরিস্থিতি কেমন? শিডিউল বিপর্যয় আছে কিনা, ভোগান্তি কোনো রকম আছে কিনা জানতে চাই এসব আপনার কাছে। শিডিউল বিপর্যয়টা আমরা তখনই বলি যখন 5 থেকে 6 ঘন্টা যে ট্রেনটি ছেড়ে যাবে সেটাকে আমরা বলি শিডিউল বিপর্যয়। এছাড়া আজকে সকাল থেকে এখন অবধি প্রায় 10টি ট্রেন কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। সেটা আসলে বিলম্ব 5 থেকে 10 মিনিট কিংবা সর্বোচ্চ 20 মিনিট বিলম্বে। তো সেক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের, কারণ যাত্রীরা শুরু থেকেই এই রেলপথে যাত্রার যে স্বস্তিদায়ক সেটা কিন্তু তারা বলে গিয়েছেন। এবং কি বিশেষ করে যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেখানে কিছুটা বিড়ম্বনা রয়েছে এবং কি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখে এসেছি। এর পাশাপাশি এই রেল পথে যে রেলের উপর ছাদে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু এবারও আমরা দেখেছি। কিন্তু এই কমলাপুর রেলওয়ে পুলিশ কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন, যারা তদারকি করছেন, তারা কিন্তু এসে তাদেরকে আবার নামিয়ে দিচ্ছেন। কারণ জীবনের ঝুঁকি নিয়ে আসলে যাওয়াটা বা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করাটাও কিন্তু আসলে একটা রেল কর্তৃপক্ষ থেকে আগে থেকে আগামভাবেই তারা ভেবেছিলেন বা ধারণা করেছিলেন যে আজকে থেকে গতকালকে থেকে 29 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত যাত্রীদের চাপ সামলানোটা একটু হিমশিম খেতে হবে। তারপর অনেকেই ছাদে উঠেছেন, কিন্তু তারপর তাদেরকে আসলে নামানোর জন্য তারা কিন্তু ব্যাপকভাবে সতর্কতা অবলম্বন করে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখে এসেছি সেই বিষয়টা। তবে আরেকটি বিষয় রেল কর্তৃপক্ষই স্বীকার করেছে যে কমলপুর রেল স্টেশনে তাদের লোকবল অধিক থাকার পরেও তারা যতটুকু সামলাতে পেরেছে। কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর বিমানবন্দর রেলওয়ে স্টেশন আছে, জয়দেবপুর রেল স্টেশন আছে, এই সমস্ত জায়গাগুলোতে তাদের লোকবল সংকট থাকায় এই ছাদে যে যাত্রী যাওয়া আসা করছে সেটা কিন্তু তারা ব্যাপক বেগ পেতে হচ্ছে এবং কি তারা হিমশিম খেতে হচ্ছে সেই জায়গাগুলোতে লোকবল সংকট থাকার কারণে। তো সেই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন এবং কি যাত্রীদের কোনো প্রকার ভোগান্তি বা স্বস্তিদায়কভাবেই কিন্তু তারা বাড়ি ফিরছেন ঘরমুখ রাজধানীবাসী। সেই বিষয়টাও কিন্তু আমরা শুরু থেকেই জেনে এসেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি রেদওয়ান, যে 25% যেটা হচ্ছে 25% হচ্ছে স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে কিন্তু ক্রয় করতে পারবেন যাত্রীরা। তবে যে ট্রেনের টিকিট ক্রয় করবেন স্ট্যান্ডিং টিকিট, সেটা কিন্তু 2 ঘন্টা আগে তারা কাউন্টারে আসতে হবে, তখন তারা এই স্ট্যান্ডিং টিকিট কিন্তু কিনতে পারবেন। তবে অনেকেই ক্রয় করার সময় তারাও বিড়ম্বনার শিকার পড়েছেন, তারা টিকিট ক্রয় করতে পারেনি স্ট্যান্ডিং টিকিট, তাই তারা বাধ্য হয়ে বিনা টিকিটে বাড়ি ভ্রমণ বা রেলপথে যাত্রা করছেন। তো এই ছিল রেদন, এখান থেকে সবশেষ। রেদন। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও আপনার কাছে আমরা চলে যেতে চাই বাসের খবর জানতে। ইকবাল অনিক আছেন রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। ইকবাল অনিক, আপনার কাছে জানতে চাই যে অনেক সময় যাত্রীরা অভিযোগ করেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এবারও এই ধরনের কোনো অভিযোগ রয়েছে কিনা? এছাড়া সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আর কয়েকদিন পরে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু রাজধানীতে যারা কর্মরত আছেন বিভিন্ন পেশায়, তারা কিন্তু তাদের পরিবারের সঙ্গে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো আমরা সকাল থেকে রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে সেখানে আছি। সেখানে কিন্তু সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে, তবে এখন তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আর এখানে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই ময়মনসিংহ, টাঙ্গাইল এবং জামালপুরগামী মানুষ। তাদেরকে আগাম কোনো টিকিট কাটতে হয় না, যেহেতু সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যে টিকিটগুলো রয়েছে সেগুলোই তারা পাচ্ছেন। এবং সড়ক পথে যে যানজটের কারণে কিন্তু সেই বাসগুলো আসতে, ঢাকায় ফিরতে দেরি হচ্ছে। এই কারণেই কিন্তু তাদের এখন একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ ঢাকা না আসলে তারা টিকিট পাচ্ছেন না। আর যাত্রীদের সঙ্গে আমরা
যতটুকু কথা বলে জানতে পেরেছি এই মহাখালী বাস টার্মিনাল থেকে বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। তবে এখানে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু ওই যে একটি বিষয়ে অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকার কথা সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করছেন না। কারণ এই বাস টার্মিনালের সামনে যে বাসগুলো রাখা হয়েছে সেগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে, সেক্ষেত্রে বাস টার্মিনালে প্রবেশ করতে একটু সময় লাগছে। এ কারণেও তাদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তো আপনি রেদওয়ান একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু লাইনের মাধ্যমে দুইটি লাইন করা আছে, লাইনের মাধ্যমে একটি মহিলা এবং একটি পুরুষ লাইন করা আছে, সেই লাইনের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট গন্তব্যের টিকিটটি কিন্তু দেয়া হচ্ছে। আর আমরা এখানে যারা গ্রামে যাচ্ছেন ঈদ করার জন্য তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি তাদের কোনো অভিযোগ আছে কিনা, তো সেই বিষয়গুলো আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। যে এই যে আপনি তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গ্রামে যাচ্ছেন, তো এই যে বাড়তি ভাড়া নিচ্ছে কিনা বা হচ্ছে কোন আইন শৃঙ্খলা বাহিনীর কী রকম তৎপরতা থাকা দরকার সেটির লক্ষ্য কী রকম মনে করছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি ইউনাইটেড পরিবহনে। এখানে কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না, তবে এখানে সকাল 6টার থেকে এসে দাঁড়ানো আছি আজকে আমরা সবাই। তো এখানে ওই বাসের স্বল্পতার কারণে, রাস্তায় জ্যামের কারণে, আর এখানে বাস টার্মিনালের যেভাবে এলোমেলোভাবে গাড়ি রাখা হয়েছে, গাড়ি ঢুকতে পারতেছে না, তারপরে মানুষের একটু ভোগান্তি চলতেছে। তো আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে মহাখালী বাস টার্মিনালে যে অবস্থানে আছে এবং আশেপাশের রাস্তায় যেভাবে গাড়ির এলোমেলো রাখা হয়েছে, এগুলো অবশ্যই এগুলো দেখার উচিত তাদের, এবং এগুলা একটু শৃঙ্খলার মধ্যে আনা উচিত মনে করি। তো রেদওয়ান শুনছিলেন যে এখানে যারা সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে মহাখালী বাস টার্মিনালের সামনে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে বাসগুলো এলোমেলোভাবে রাখা হয়েছে বা এলোমেলোভাবে দাঁড়াচ্ছে। এই কারণেই এই বাস এই মানে টার্মিনালে প্রবেশ করতে সমস্যা হচ্ছে, এই কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে গতবারের তুলনায় এবার কিন্তু সেই চিরচেনা ভিড়টি লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এবার রাজধানী দীর্ঘ ছুটিতে যাচ্ছে হচ্ছে সবাই, এই কারণেই হচ্ছে এই চাপটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং কাউন্টারের যে লোকজন আছে তারা মনে করছেন যে বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা ছুটি হওয়ায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। গাড়ির চাপ বেড়েছে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। নবীনগর ও বাইপাইল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। এছাড়া চন্দ্রা এলাকায় দেখা দিয়েছে যানজট। এই অংশটুকু পার হলেই উত্তরের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে বেড়েছে গাড়ির বাড়তি চাপ। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংখ্যাই বেশি। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পারায় যমুনা সেতুতে মাঝে মধ্যে ধীরগতির সৃষ্টি হচ্ছে। তবে কোথাও যানজট নেই। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির চাপ রয়েছে। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট নেই। তবে পদ্মা সেতুর টোল প্লাজায় দেখা দিয়েছে মোটরসাইকেলের দীর্ঘ সারি। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বেড়েছে যানবাহনের চাপ। যে বিষয়টি বলছিলেন, কোথায় কোথায় আছে যানজটের ভোগান্তিও, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। এছাড়াও আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন শফি মাহমুদ। শুরুতেই চলে যেতে চাই মাহমুদা শিকদার, আপনার কাছে। আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি দেখছেন? চলমান গাড়ির প্রেসার রয়েছে নাকি যানজট দেখতে পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি? গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এবং এই শিল্পাঞ্চল হওয়ার কারণেই কিন্তু এখানে লক্ষ লক্ষ পোশাক শ্রমিকের বসবাস, এবং যারা গাজীপুর শুধু নয়, গাজীপুর দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসলে তারা এসে এই কারখানাগুলোতে চাকরি করে। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু নারীর টানে এই পোশাক শ্রমিকরা, তার কিন্তু এবারও ব্যতিক্রম হয়নি। এই ঈদকে কিন্তু সামনে রেখেই প্রত্যেকটি কারখানা ছুটি দেওয়া শুরু করেছে। আরও মহাসড়কগুলোতে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের চাপ এবং গাড়ির চাপ আংশিকভাবে বিগত বছরের তুলনায় একটু কমই আছে। আমি এখন আছি গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তায় এলাকাতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির যথেষ্ট চাপ আছে এবং এখানে গাড়ি যাতায়াত করছে, এবং বেশ কিছু গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে। এবং এটার কারণ এই গাড়িগুলো আসলে নেত্রকোনা, শেরপুর বিভিন্ন এলাকা যাবে, এবং এই গাড়িগুলো আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরির যারা শ্রমিকরা তারা একসাথে আসলে ভাড়া করেছে। এই ভাড়া করার কারণেই কিন্তু এই গাড়িগুলোতে এখানে দাঁড়িয়ে আছে। রাতের দিকে বিভিন্ন সময় আসলে তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে এখান থেকে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিবে। এর
মহাসড়কের চান্দনা চৌরাস্তা এর বোট বাজার এবং বড়বাড়ি এলাকাতে কিছুটা যানজট আছে, কিন্তু কোথাও গাড়ির যে দীর্ঘ সারি সেই সারি নেই। তবে এছাড়া তার পাশাপাশি ময়মনসিংহের কিন্তু মাওনা এলাকাতে কিছুটা যানজট আছে এবং চান্দনা চৌরাস্তার দিকেও কিছু যানজট আছে, কিন্তু কোথাও দীর্ঘ সারি সেই সারিটি আমরা লক্ষ্য করতে পারিনি। সব জায়গাতে গাড়ি চলছে। এখন পর্যন্ত এই দুটি মহাসড়কের যে যাত্রা, ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। অর্থাৎ যানজট দেখতে পারলাম না, কিন্তু যে যেভাবে পাচ্ছে ট্রাকে, পিকআপে, আসলে সবাই বাড়ি ফিরছেন। চলে যেতে চাই ঈদযাত্রার ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের চাপ বাড়লেও যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নবীনগর ও বাইপাল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে। এই মুহূর্তে সাভারের বাইপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি মাহমুদ, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন একটু জানতে চাই। কোনো রকম যানজট, ধীরগতি কিংবা সার্বিক পরিস্থিতি কি একটু দেখাবেন আমাদের? রেতন, শুরুতেই বলে রাখি যে এখন পর্যন্ত আসলে সাভারের যে মহাসড়ক দুটি রয়েছে, ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই দুটি মহাসড়কে কিন্তু যাত্রীদের উপস্থিতি রয়েছে, পরিবহনের উপস্থিতিও রয়েছে, কিছু কিছু পয়েন্টে আসলে বাড়তি চাপও রয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে যদি বলি যে এই সড়কগুলোতে এখন পর্যন্ত কোথাও কিন্তু আমরা যানজটের দেখা পাইনি, যেহেতু এই ঢাকা আরিচা মহাসড়কে এবার বলতে গেলে একদমই স্বাভাবিক ভাবে যান চলাচল করছে। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কটি এই বছর একটু বিশেষ গুরুত্বের জায়গায় ছিল, যেহেতু এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলার কারণে সড়কের বিভিন্ন পয়েন্টে সংকীর্ণতা তৈরি হয়েছে। সেই সংকীর্ণ সড়কে আসলে বাড়তি গাড়ির চাপ সামাল দেওয়া নিয়ে একটি চ্যালেঞ্জের মুখে ছিল পুলিশ প্রশাসন। তবে আমরা গত 3 দিন ধরে দেখতে পেয়েছি, যেহেতু শিল্পাঞ্চলে 25 তারিখ থেকেই আসলে ধাপে ধাপে ছুটি শুরু হয়েছে, তাই এবার আসলে একবারে যে যাত্রীদের ঢলটা নামে সেই ঢল নামেনি। এছাড়া এই পুলিশ প্রশাসন তারা এই গুরুত্বপূর্ণ যে বাইপাল থেকে চন্দ্রা এবং নবীনগর থেকে বাইপাল, এই দুটি সড়কের মধ্যে তারা বিভিন্ন ধরনের বিকল্প পরিকল্পনা নিয়ে রেখেছেন, যার ফলে এখন পর্যন্ত কিন্তু এই সড়কগুলিতে আমরা কোথাও যানজটের দেখা আমি পাইনি। তবে যেহেতু নবীনগর এবং বাইপাল দুটি একটি বাস স্ট্যান্ড এবং এখান থেকেই উত্তরবঙ্গের প্রায় 22 জেলার বেশিরভাগ যাত্রীগুলি যাওয়া আসা করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যাত্রী ওঠানামার জন্য কিছুটা ধীরগতি কিন্তু রয়েছে এই সড়কগুলিতে। আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে যে যদি এখন পর্যন্ত যেহেতু যাত্রী এবং পরিবহনের চাপ যেটি রয়েছে সেটি সামাল দেওয়া সম্ভব হয়েছে, যদি অতিরিক্ত বাড়তি কোনো চাপ আসে সেই ক্ষেত্রে তারা বিকল্প পথ চিন্তা করে রেখেছেন, যে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই হয়ে টাঙ্গাইলের একটি বাইপাস সড়ক রয়েছে, তারা অতিরিক্ত যানবাহনগুলি সেদিক থেকে সরিয়ে দিবেন। এভাবে তারা যানজট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েই কিন্তু মাঠে আছেন। এবং এই মুহূর্তে যদি একটু দেখাই যে বাইপাল পয়েন্টে কিন্তু আসলে যাত্রী ওঠানামার যে গাড়ির সারি, সেটি ছাড়া সড়কটি কিন্তু মোটামুটি ফাঁকাই বলা চলে, গাড়িগুলো নির্বিঘ্নে এই পথটুকু অতিক্রম করতে পারছে। যদি এক কথাই বলতে চাই যে এখন পর্যন্ত সাভারের জনগণ বা সাভারের উপর দিয়ে যারা যাতায়াত করছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তিহীনভাবে চলাফেরা করতে পারছেন। রেদওয়ান, জি, আপনাদের কাছে শুনে বোঝা গেল যে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত দেখতে পারলাম যে মোটামুটি স্বস্তিদায়ক। শফি মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। এক দশকে 1 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগের তেমন সুফল নেই রেল খাতে। অনিয়ম, দুর্নীতি, অপচয় আর সুদূর প্রসারী পরিকল্পনার অভাবে চলছে ধুকে ধুকে। এর মধ্যে যোগ হয়েছে চরম ইঞ্জিন সংকট। প্রয়োজনের চেয়ে অন্তত 30% কম লোকোমোটিভ দিয়ে সূচি ঠিক রাখতে হিমশিম রেলওয়ে। এর মধ্যে আবার অনেক ইঞ্জিন 40 থেকে 50 বছরের পুরনো আর মেয়াদ উত্তীর্ণ। এই অবস্থায় অন্তত 30টি ইঞ্জিন কেনার উদ্যোগ নেওয়া হলেও অর্থায়ন, টেন্ডার ও কেনার প্রক্রিয়া শেষ করে তা ব্যবহার উপযোগী করতে লাগবে কয়েক বছর। রেলখাত নিয়ে শাহ ইমনের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম পর্ব। দেশের যোগাযোগের অন্যতম বড় খাত রেল। একদিকে কোচ সংকট তো আছেই, এর মধ্যে চরম ইঞ্জিন সংকটে বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করা হয়ে পড়েছে কঠিন। গত 1 দশকে রেল খাতে 1 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হলেও এর পরিষেবা সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি, বরং রাষ্ট্রায়ত্ত সংস্থাটি প্রতি বছর লোকসান গুনেছে 1 থেকে 1.5 কোটি টাকা। তবে রেলের সবচেয়ে বেশি সংকট এখন ইঞ্জিন স্বল্পতা। 40 থেকে 50 বছরেরও বেশি পুরনো মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। এতে রক্ষণাবেক্ষণ খরচ যেমন বাড়ছে, তেমনি মেরামত, দুর্ঘটনা ও প্রায়ই বিকল হয়ে যাওয়ায় ঘটছে শিডিউল বিপর্যয়।
লোহার উৎপাদন তারিখ হইতে 20 বছর হলো তার মেয়াদ। আমাদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে ইঞ্জিনের। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে আমাদেরকে ট্রেন কাজ করতে হচ্ছে। প্রপারলি ট্রিটমেন্ট না হওয়ার কারণে অনেক ইঞ্জিন আন্ডার রিপেয়ার হয়ে পড়ে আছে। এই কারণে আমাদের ট্রেন চলাচলের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যাত্রীদেরও সমস্যা হচ্ছে। ঢাকার কমলাপুর রেল ডিপো ও মেরামত কারখানায় গিয়ে দেখা গেল জরাজীর্ণ পুরনো সব ইঞ্জিন মেরামত ও সার্ভিসিংয়ের চিত্র। এসব ওয়ার্কশপে আছে দক্ষ টেকনিশিয়ানেরও অভাব। আপনার 2100 হর্স পাওয়ার কি 1500 হর্স পাওয়ারের গাড়ি টানতে পারে? কোনোদিনও টানতে পারে না। এই জন্য এই গাড়িগুলো বারবার ভাঙতেছে, নষ্ট হইতেছে। এত কষ্ট করে এত টাকা দেশের খরচ করে লোকোমোটিভ কিনে নিয়ে আসছে, আর সেই প্ল্যানই নাই যে প্ল্যান অনুযায়ী লোকোমোটিভ চালাবে। ইঞ্জিন সংকটে এরই মধ্যে বন্ধ করে দিতে হয়েছে অনেক রুটের মেইল ও লোকাল ট্রেন। রেলওয়ের মহাপরিচালক বলছেন, প্রতিদিন প্রায় 100টি ইঞ্জিন দরকার হলেও জোড়াতালি দিয়ে ব্যবহার করা যাচ্ছে সর্বোচ্চ 80টি ইঞ্জিন। ডেইলি প্রায় 20-25টা ইঞ্জিন আমাদের প্রায় সিজ থাকেই। বেশ কিছু লোকাল ট্রেন আমাদের কিন্তু বাতিল করা আছে, আমরা চালাতে পারতেছি না। গুডসের ফ্রেট এবং কন্টেনার ট্রেন চালানোর জন্য 10 থেকে 14টা ইঞ্জিন আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি অ্যাভারেজ 5টা পাইতেছি, সেখানেও প্রায় এখানে 10টা ইঞ্জিন শর্ট আছে। এ সংকট কাটাতে এ বছরেরই সেপ্টেম্বরের মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়ন পাওয়া সাপেক্ষে অন্তত 30টি নতুন ইঞ্জিন কেনার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে তা চীন, দক্ষিণ কোরিয়া নাকি যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে আনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে ইঞ্জিন আসার কোনো আমাদের পাইপলাইনে কোনো কিছু নাই। তা আমাদের নতুন করে এখন শুরু করতে হচ্ছে যে আমরা ইঞ্জিন আমাদের আসলে কিনতে হবে। 30টা মিটার গেজ ইঞ্জিন আমাদের এডিবির অর্থায়নে আমরা প্রথম পর্যায়ে একটা টেন্ডারের প্রক্রিয়া যেতে যাচ্ছি। এই বছরের মধ্যে আমরা টেন্ডারে যাব। তবে রেল খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা মনে করেন, চরম দুর্নীতি আর অপচয় রোধ, দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনা থেকে বের হয়ে আসতে পারলে এ সেবা খাতটিকে লাভজনক করা সম্ভব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকেও আসামি করা হয়েছে। দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকায় অচল অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন। এর ফলে আইনি সহায়তা পাচ্ছে না মানুষ। এরপরও সরকার বলছে তড়িঘড়ি করে পুনর্গঠন করা হবে না জাতীয় মানবাধিকার কমিশন। এতে মানবাধিকার সূচক নেমে আসার শঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। আর সরকারের প্রতি কমিশনের লেজুর বৃত্তি ঠেকাতে আইনে সংস্কার চান বিশেষজ্ঞরা। অধিকার বঞ্চিত মানুষের ভরসার একটি জায়গা জাতীয় মানবাধিকার কমিশন। আইনি সেবা নিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রাজধানীর কারণ বাজারের এই অফিসে। তবে গেল 5 মাস ধরে কার্যত নেতৃত্ব শূন্য জাতীয় মানবাধিকার কমিশন। তাই এখানে মিলছে না আইনি সহায়তা, বাড়ছে ভোগান্তি। এমন বাস্তবতায় সরকারকে দ্রুত কমিশন পুনর্গঠনের পরামর্শ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। বর্তমানে বহু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখন মানবাধিকার কমিশন না থাকার কারণে এই প্রতিকারটা ওখান থেকে আমরা পাচ্ছি না। এখন এটা কি সরকার ইচ্ছা করে ওটা বন্ধ করে রাখলো কিনা, যে মানবাধিকার যেগুলো লঙ্ঘিত হচ্ছে সেগুলো যাতে মানবাধিকার কমিশনের মাধ্যমে সামনে না আসে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর একটা উদ্দেশ্য হতে পারে তারা হয়তো জানেনই না যে এখানে একজন লোক নিয়োগ করা দরকার। তো ইমিডিয়েটলি মানবাধিকার কমিশনকে রিকনস্টিটিউট করতে হবে এবং একটা পর্যায়ে বলতে হবে যে এই মানবাধিকার কমিশনকে কোনো পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের ব্যবহার করবে না। কমিশন পুনর্গঠনের ধীরগতির কারণে খেসারত দিতে হতে পারে বলেও সতর্ক করেন তারা। আপনি যদি ওপেন করে দেন মানবাধিকার লঙ্ঘন হতেই থাকবে, আপনার কোনো প্রতিকার নাই, তাহলে তো সেখানে সূচকে আমরা নিচে চলে যাব, খুব স্বাভাবিক কথা। আর আপনার কমিশন থাকলে পরে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে, তখন কিন্তু সেই সূচকে নিচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। মানবাধিকার কমিশনটাকে যদি সুসংগঠিত না করেন, যদি রাজনীতি থেকে মুক্ত না করতে পারেন, এই মানবাধিকার কমিশন থাকা উচিত নয় আমার মনে হয়। তবে মানবাধিকার কমিশন নিয়োগে তাড়াহুড়ো করবে না সরকার। এর আগে সংশোধন করা হবে আইন। জাতীয় মানবাধিকার কমিশনের বিষয়ে সরকার একটু ধীরে সুস্থে এগোতে চায়। এই কারণে যে এর আগে আমরা দেখেছি যে আমাদের যে মানবাধিকার কমিশনগুলো ছিল তারা আসলে মানবাধিকার
রক্ষার বদলে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে এক ধরনের ক্লিন চিট দেওয়ার ব্যাপারে বেশি মনোযোগী ছিল। তিনি আরও জানান, আগে মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রশ্রয় দিত কমিশন, কিন্তু এর পুনরাবৃত্তি আর হতে দেবে না সরকার। আইন সংশোধন এবং পরিবর্তন পরিমার্জন এই কাজগুলো করার প্রয়োজন সরকার উপলব্ধি করে। এবং মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জয়পুরহাটের আক্কেলপুরে ৫০০ বছরের পুরনো দোল পূর্ণিমার মেলা বসেছে বাহারি ঘোড়ার হাট। বিভিন্ন জেলা থেকে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা, দাম হাঁকাচ্ছেন ৫০,০০০ থেকে ৯ লাখ টাকা পর্যন্ত। এছাড়া প্রতিদিনই থাকছে ঘোড়দৌড় প্রতিযোগিতাও। জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুরে এবারও বসেছে ঘোড়ার হাট। প্রতিবছর দোল পূর্ণিমার পর এই মেলা হচ্ছে প্রায় ৫০০ বছর ধরে। সেই তখন থেকে এটি দোলের মেলা হিসেবে পরিচিতি পেলেও প্রধান আকর্ষণ ঘোড়ার হাট। বাহাদুর, বিজলি, মহারাজা ও বাদশাহ সহ বাহারি নামের সব ঘোড়া নিয়ে মেলায় এসেছেন বিভিন্ন জেলার শৌখিন ঘোড়া ব্যবসায়ীরা। আমি রংপুর থেকে এসেছি এই গোপীনাথপুরের মেলায় ঘোড়া বিক্রি করার জন্য। আমার ঘোড়ার নাম বিজলি। 20,000 টাকা থেকে শুরু করে 5-7 লাখ টাকা পর্যন্ত ঘোড়া আসছে, বিভিন্ন জাতের ঘোড়া আসছে, আমিও নিতে আসছি। ঘোড়া নিলাম অলরেডি, আরও দেখতেছি, পছন্দ হলে আরও নিব। প্রতিদিন বিকেলে ঘোড়দৌড় দেখতে মেলায় আসা দর্শনার্থীদের ভিড় জমে সবচেয়ে বেশি। মেলা ঘিরে আশপাশের গ্রামগুলো পরিণত হয় মিলন মেলায়। মাসব্যাপী মেলাটা হয়, আর এই মেলাকে কেন্দ্র করে অত্র এলাকার যত আত্মীয় স্বজন জামাই যারা আছে তাদেরকে দাওয়াত করা হয়, তারা এই মেলাতে আসেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় কালের বিবর্তনে ঐতিহ্য হারাতে বসেছে গোপীনাথপুরের এই মেলা। এই মেলার স্থাপিত 500 বছরের পুরাতন। এই মেলার বর্তমান প্রধান আকর্ষণ ঘোড়া। মেলার কোনো চিত্ত বিনোদন অনুষ্ঠান না থাকার কারণে মেলার জৌলস দিন দিন কমে যাচ্ছে। কাগজে কলমে 13 দিনের হলেও মাসব্যাপী চলে দোল পূর্ণিমার ঐতিহ্যবাহী মেলা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিহিংসার বশবর্তী হয়ে সংযুক্ত আরব আমিরাতের আল হারামাইন পারফিউম গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করলেন আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসের। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই ব্যবসায়ী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই দাবি করেন। পৃথিবীতে আল হারামাইনের যে অবস্থান, এটা সবাই কম বেশি সবাই জানে। একটা মহল, একটা চক্র হয়তো এইটা একটা বিভ্রান্তিত করতেছে। স্বাভাবিকভাবে এইটা আপনাদের সহযোগিতা থাকলে এইটা অবশ্যই কেটে উঠবে এবং আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। আপনারা বিভিন্ন মহলে গিয়া তথ্যগুলা নেন, তাতে সত্য তথ্যটা আপনারা প্রচার করবেন, এইটাই আমার বিশেষভাবে। চীনে বিনিয়োগ সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Young people in the market, generation of experts, young population looking for management jobs. So that's also big supply. It's possible. But you can bring your own people to run the factories, run the companies. It's not for Bangladesh, it's for the world. Produce things from there and see how easy it is to send it out and make a business. And not only the 7 sisters and Bhutan, Nepal that I mentioned, India is going there too. That's a market too. People are not going far away from the region. This is the market. So you become the place where you run the business for the region. So it's a business. It's an exciting challenge that we give to ourselves, the young people give to us, how to transform the society, how to transform the nation. So it's a business with a mission. That this is not only do business, also we change the circumstances in the whole region, that give a new shape to the whole region. So that's a challenge for us. Thank you. Thank you, sir. এই ছিল পত্রিকা নিয়ে আমার হাতে সংবাদ শিরোনামগুলো। এই ছিল আমাদের এখনকার মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।